রাজ শীতলকে এভাবে ধর্ষণ সেটা শীতল ভাবতেই পারেনি। রাজ শীতলের ভাইয়ের ফ্রেন্ড ছিল, জানের জান ফ্রেন্ড ছিল রাজ আর শীতলের ভাই। রাজ নিজের বন্ধুর বোনের সাথে এরকম জঘন্য কাজ করবে সেটা শীতল ভাবতেই পারছে না। রাজ নম্র, ভদ্র, অমায়িক আচার আচরণের একটা ছেলে। মা বাবা কেউ বেঁচে নেই। শীতলের পরিবারই ছিল রাজের পরিবার। রাজের একটা ছোট বোন ছিল। 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় রাজের বোন। শীতল জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে। জামা কাপড়গুলো নিচে ফ্লোরে পড়ে আছে। রাজ নিজের কাজ শেষ করে ফ্লোর থেকে নিজের পোশাক তুলে পরে নিয়ে বাইরে চলে গেল। শীতল তখনও অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইল। হিংস্র অন্ধ হায়নার মতো শীতলে ছিন্ন ভিন্ন করেছে। কেন করেছে এরকম রাজ, সেটা শীতল বুঝে ওঠার আগে হায়নার থাবায় ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। শীতলের জ্ঞান ফিরতেই 1 মুহূর্ত লাগলো না বুঝতে তার সাথে কি হয়েছে। ব্যথায় বিছানা থেকে উঠতে পারছে না শীতল। চোখ বন্ধ হয়ে আসছে লজ্জায়, ঘৃণায়। কখনো ভাবতেই পারেনি সে কারো হাতে ধর্ষিত হবে। তার মাথায় ধর্ষিতার তকমা লেগেছে। সমাজে এরকম মেয়েদের জায়গা কোথায় সেটা সে জানে। শীতল বিছানা থেকে উঠতে নিলে পড়ে যায় ফ্লোরে। মিনিমাম শক্তিটুকুও নেই তার মধ্যে ফ্লোর থেকে ওঠার। তখনই কার কথা ভেসে উঠল শীতলের কানে। আমি কি হেল্প করব? শীতল তাকিয়ে দেখে যে তাকে ধর্ষছে সে সোফায় বসে আছে। নিষ্পাপ মুখ করে তাকিয়ে বলছে হেল্প করার কথা। রাজ সোফা থেকে উঠে আসতেই শীতল তার 2 হাত দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে। চোখ বন্ধ করে অঝরে কান্না করতে লাগলো শীতল। রাজ এসব তোয়াক্কা না করে ফ্লোর থেকে জামা কাপড় তুলে ছুঁড়ে মারে শীতলের দিকে। তাড়াতাড়ি ওয়াশরুমে ফ্রেশ হতে যাও, এগুলো পরে। ওয়াশরুমে তোমার জন্য আরও ড্রেস আছে, ফ্রেশ হয়ে ওগুলো পরবে। রাজ কথাগুলো বলেই রুমের বাইরে চলে গেল। যাওয়ার আগে দরজা জোরে ধাক্কা দিয়ে লক করলো বাইরে থেকে। শীতল ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে রইল। কেন তাকে ধর্ষণ করা হলো সেটা এখনও জানে না শীতল। রাজের মতো এমন ছেলে তাকে ধরছে সেটা কিছুতেই মানতে পারছে না। শীতল সকালে কোচিং থেকে ফিরছিল। স্বাভাবিকভাবে রাস্তাকে রাস্তায় দেখে বাসায় ড্রপ করার কথা বলে পুরনো একটা বাড়িতে নিয়ে আসে। রাজ ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পারবে। তারপরে বলেন কোথায় যাচ্ছি। আমাকে কিডন্যাপ করছেন কেন? কথাটা বলেই শীতল হেসে দিল। রাজও মুচকি হাসল। রাজ পুরনো বাড়িতে এসেই শীতলের হাত ধরে একটা রুমে নিয়ে আসে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে শীতল। এই সারপ্রাইজ আজীবন মনে থাকবে তোমার। রাজের চোখ হঠাৎ অন্যরকম হয়ে গেল। শীতল কিছু বোঝার আগেই রাজ শীতলকে থাপ্পড় মেরে বিছানায় ফেলে দেয়। রাজ ভাই, আপনি কি করছেন? যা করছি তা তো দেখবেই। আমি কিছু দেখবো না, আমার কোনো সারপ্রাইজ লাগবে না। তা বললে হয় নাকি? সারপ্রাইজ তোমাকে নিতেই হবে। দেখুন, আমার ভয় করছে, আমাকে যেতে দিন। দেবো যেতে, আগে কাজ শেষ করি। কি কাজ করবেন? বাড়িতে সবাই আমার জন্য ওয়েট করছে। তোমাকে বাড়ি দিয়ে আসবো, আর তোমার বাড়িতেও জানিয়ে দিয়েছি ফোন করে তুমি আমার সাথে আছো। কেউ তোমার জন্য চিন্তা করবে না। রাজ নিজের শার্ট খোলা মাত্রই শীতলের আত্মায় পানি চলে আসে। শার্ট কেন খুলছেন আপনি? তুমি সিনেমা দেখো না ডিয়ার, শার্ট খুলে কি করে? রাজ হঠাৎ শীতলের জামায় হাত দেয় আর শীতলের কিছু বোঝার আগেই হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়ে। শীতল নিজেকে বাঁচানোর চেষ্টা করে, বাট একটা ছেলের শক্তির কাছে তাকে হার মানতে হয়। শীতল শহরের নিচে বসে এগুলো ভাবতে থাকে। একসময় মনে করে এই কষ্ট থেকে একমাত্র মৃত্যু থেকে মুক্তি দেবে। এই কষ্ট বুকে নিয়ে সে বেঁচে থাকতে পারবে না। এই মুখ আর কাউকে সে দেখাবে না। শাওয়ারের নিচে বসে রাজের দেওয়া আঁচড়গুলো মুছতে থাকে শীতল, আর চিৎকার করে কান্না করতে থাকে। শীতল শাওয়ারের নিচে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে বিকাল হয়েছে। শীতলের বাবা রাজকে ফোন করে বলে শীতলকে বাড়িতে নিয়ে আসতে। রাজ চালাকি করে বলে তার কিছু কাজিন আছে যারা দেশের বাইরে থেকে এসেছে, তাদের সাথে শীতল গল্প করে সময় কাটাচ্ছে। আসতে লেট হবে শীতলের। শীতলের খেয়াল রাখতে বলেছে শীতলের বাবা। রাজ বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে, খুব ভালো করেই আপনার মেয়ের খেয়াল রাখবো হবু শ্বশুরমশাই। শীতলের জ্ঞান ফিরলে নিজের রুমের বেডে আবিষ্কার করে। মাথা ব্যথা করেছে শীতলের। সে তো ওয়াশরুমে ছিল, এখানে কীভাবে এলো? শীতল খেয়াল করলো তার গায়ে শুকনো জামা। এই জামা যে রাজ পরিয়েছে সেটা ভাবতে তার বেশি সময় লাগেনি। রাজ রুমে ঢুকে শীতলের কাছে যায়। ওয়াশরুমে পড়েছিলে, আমার বাসার পানি তো সব শেষ করে দিলে তুমি গোসল করে।
শীতল ঘৃণা নিয়ে রাজের দিকে তাকালো। তোমার জামা আমি চেঞ্জ করেছি, এটাতে রিয়্যাক্ট করার কিছু নেই। শীতল এবার মুখ খুলল। আপনি কি মানুষ না জানোয়ার? এত বড় জঘন্য অপরাধ করেও আমার সামনে কথা বলছেন? আপনার মধ্যে বিবেক বলতে কিছু নেই? নিজের বন্ধুর বোনের সাথে এমন জঘন্য কাজ করতে আপনার এতটুকু লাগলো না? আমার পরিবার আপনাকে কত বিশ্বাস করে, আর আপনি কিনা এই বিশ্বাসের মর্যাদা রাখলেন না। রাজ শীতলের কোনো কথাই শুনছে না, এমন একটা ভাব করছে যেন সে কিছুই শুনতে পায়নি। রাজ আপন মনে নিজের কাজ করছে, কী সব পেপার দেখছে রাজ। শীতল আবার বলল, আপনার মতো ভালো মানুষের মুখোশ পরার লোকেরা অবশ্যই এসব করে। আপনাদের মতো লোকেরা কাছে না, সম্পর্কের মূল্য দিতে জানে না। আপনার মুখোশ আমি খুলে দিব সবার সামনে। শীতল কথাগুলো বলেই রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই রাজ শীতলের হাত টেনে দেয়ালের সাথে মিশালো। শীতল রাজকে একটা ধাক্কা দিয়ে বেড সাইডে ফেলে দিল। মাথায় অনেকটা চোট পেয়েছে রাজ, কিছু ব্লিডিং পড়ছে কপাল থেকে। রাজ এসব তোয়াক্কা না করে শীতলের কাছে গিয়ে শীতলকে আবারও দেয়ালের সাথে চেপে ধরল। শীতল ঘৃণার দৃষ্টি নিয়ে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ ভয়াবহ দৃষ্টি নিয়ে শীতলের দিকে তাকিয়ে থেকে বলল, অনেক হয়েছে তোমার লেকচার। তোমার বাবা তো কলেজের লেকচারার, বাবার মতোই লেকচার তো ভালোই দিতে পারো তুমি। তোমার যে অবস্থা করেছি আমি, তাতে কারোর সামনে মুখ দেখাতে পারবে না তুমি। এসব যদি সোসাইটির লোকেরা জানে তাহলে তোমাদের সম্মানের 13টা বাজবে। আমাকে কেউ কিছুই করতে পারবে না। তোমার বাবার তো হার্টের সমস্যা, তাই না? যদি এসব তোমার বাবা জানে তাহলে কি হবে বলো তো? শীতল কিছুটা চিন্তায় পড়ে গেল। এসব সে ভাবেনি। বাবা জানতে পারলে মেনে নিতে পারবে না তার মেয়েকে কেউ ধর্ষণ করেছে। এটা তার কাছে মৃত্যুর চেয়ে কষ্টদায়ক হবে। আমি তোমাকে এখনই বিয়ে করব, একমাত্র এটাই হবে তোমাদের সবার জন্য মঙ্গলজনক। এমনিতে আমি ছাড়া তোমার মতো ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করবে না। শীতল এবার রাজকে থাপ্পড় দিল। তোর মতো জঘন্য লোককে আপনি বললেও পাপ লাগবে। তুই ভাবলি কি করে আমি তোর মতো ধর্ষককে বিয়ে করব? কে জানে আরো কত কত মেয়ে তোর শিকার বানিয়েছিস। তোদের মতো জানোয়ার অমানুষ কখনো কারোর স্বামী হতে পারে না। রাজ শয়তানের মতো হাসি দিয়ে বলল, এমনিতেই তোমার জবান খুলে না, সব সময় তো চুপচাপ থাকতে। এখন তো দেখছি বেশ চটর চটর কথা বলছো। আমাকে যা যা বলছো তার হিসেব আমি পরে শোধ সমেত নিব। এখন বিয়েতে রাজি না হলে তোমার বাবাকে ফোন করব, তারপর বলবো তার মেয়েকে আমি কিভাবে করেছি, বিস্তারিত সব বলবো। এরপর মিডিয়ার লোকদেরও জানাবো কিভাবে একজন নিরীহ সম্মানিত মেয়েকে আমি অসম্মানিত করেছি। শীতল এবার ভয় পেয়ে গেল। নিজের জন্য তার ভয় করছে না, বাবার জন্য শীতলের ভয় করছে। বাবার সম্মান মাটিতে মিশে যাবে তার মেয়ে ধর্ষণ, এ কথা সোসাইটির লোকেরা জানলে। অন্যদিকে এই ধর্ষককে বিয়ে করা অসম্ভব। বিয়ে করলে প্রতি রাতেই এই জানোয়ার থেকে বৈধভাবে ধর্ষণে, তাতে কোনো সন্দেহ নেই। শীতল কি করবে ভেবে পাচ্ছে না, তার চোখ দিয়ে লাগাতার অশ্রু ঝরছে। রাজ শীতলের উত্তরের জন্য ওয়েট করছে পকেটে হাত ঢুকিয়ে। আমি রাজি, তবে কি তবে? আমার সাথে কেন এমন করছেন তা বলতে হবে। কাহিনী সবে শুরু হলো আর তুমি এখনই শেষ করতে চাও ডিয়ার? ধীরে ধীরে সব জানতে পারবে, আগে বিয়েটা হোক। তুমি রাজি তো বিয়ের জন্য? শীতল ঘৃণায় লজ্জায় নিচে তাকিয়ে আছে। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। রাজ বিয়ের জন্য কিছু শাড়ি গয়না বেডে রেখে নিচে চলে আসলো। শীতল নিরুপায় হয়ে সেগুলো পরে নিচে নামলো। কাজী আর রেজিস্ট্রার তাদের বিয়ে পড়ালো। স্বাভাবিক নিয়মে চুপচাপ তাদের বিয়ে হলো। রাজ আর শীতল দাঁড়িয়ে আছে। শীতলের বাবা মা আর ভাই রোদ সোফায় বসে আছে। নীরবতা চলছে সবার মাঝে। শীতল শুধু কান্না করছে আর শীতলের মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করছে। আগে থেকে পছন্দ করো একে অপরকে, সেটা জানাবে না? আমার সম্মানের কথা একবারও ভাবলা না তোমরা? বোনকে কোলে নিয়ে বেড়ানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, পড়ানো, সারা রাত জেগে থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন করানো, এসবের এভাবে প্রতিদান পেলাম। ওয়াও, থ্যাংক ইউ ভেরি ম্যাচ ডিয়ার সুইট সিস্টার। শীতল কিছু বলছে না, শুধু কান্না করছে। আসল কথা বলে দিলে রাজ তার বাবাকে ধরতে বলে দেবে। এজন্য শীতল চুপচাপ দাঁড়িয়ে আছে। যা বলার রাজ বলেছে। রোদ দোস্ত,
আমরা ভালোবাসি দুজন দুজনকে, তাই না জানিয়েই বিয়ে করেছি। তোরা তো শীতলের বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছিস। শীতলকে হারানোর ভয়ে আমি এই কাজ করেছি। তুই তো কথাই বলিস না, বন্ধু হয়ে এমন করলি, আমাদের সম্মানের কথা ভাবলি না? রাজ চুপ হয়ে গেল। আমি তোমাদের মুখ দেখতে চাই না। আমার মেয়ে মারা গিয়েছে আমার কাছে। এই বাড়ি তোমাদের ছায়াও যেন না দেখি। রোদ, বাবা এদের চলে যেতে বলো। শীতল তার বাবার পা ধরে বসে পড়ল। বাবা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তোমাদের ছাড়া আমি বাঁচব না। শীতলের বাবা পা ছাড়িয়ে নিয়ে চলে গেল নিজের রুমে। রোদও চলে গেল রাগে। শীতলের মা তাদের মাথায় হাত রেখে চলে যেতে বলল। রাজ বাবা, তোমরা এখন চলে যাও। রোদের বাবা আর রোদ রাগ করেছে। রাগ চলে গেলে তোমাদের আপন করে নেবে। আমার মেয়েকে দেখো বাবা, তুমি ছাড়া ওর কেউ নেই আর। জি আন্টি, দেখে রাখবো, খুব ভালো করে দেখে রাখবো। আপনি চিন্তা করবেন না, ওর চোখের পানি পড়তে দেব না কখনো। শীতল শেষবারের মতো তার মাকে জড়িয়ে ধরে কাঁদল। তার মাও কাঁদল মেয়েকে বিদায় দিয়ে। শীতল মনে মনে বলল, আমি তোমাদের সম্মান নষ্ট করিনি মা। তোমরা জানো তোমাদের মেয়ের সাথে কি হয়েছে। আজকের পর থেকে তোমাদের মেয়ে জীবন্ত লাশ হয়ে থাকবে। রাজ বিদায় নিয়ে শীতলকে নিয়ে তার গাড়িতে বসলো। ড্রাইভ করছে রাজ, আর শীতল বাইরে মুখ বের করে কাঁদছে তার পরিবারের জন্য। শীতল ভাবছে কেন তার জীবন এমন হলো, রাজ কেন তার সাথে এমন করলো, কি অপরাধ ছিল তার, কিসের জন্য এমন করেছে সে। আর যাই হোক, এই অমানুষের সাথে থাকা যায় না। তার গা ঘিন ঘিন করছে রাজের কথা ভেবে। সারা জীবন এই লোকের সাথে সে থাকবে কিভাবে। শীতল বাইরে তাকিয়ে কান্না করছে। সে কি করবে তা ভাবছে। এরকম জানোয়ারের সাথে সে থাকবে কি করে সেটা ভেবে পাচ্ছে না শীতল। রাজ আড় চোখে শীতলের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। কীরকম নেশাগ্রস্তের মতো তাকিয়ে থেকে থেকে মুসকি মুসকি হাসছে রাজ। তখনই কিছু গুন্ডা টাইপ ছেলে রাজদের গাড়িটাকে তাদের গাড়ি দিয়ে ধাক্কা মেরে একটা খাদের পাশে ফেলে দিল। ছেলেগুলো হেসে হেসে বলল, এত সুন্দর জিনিস কে নিয়ে কেউ বাইরে বের হয়? আমরা হলে তো বুকের ভিতর লুকিয়ে রাখতাম। রাজ কিছু বলবে তার আগেই ছেলেগুলো চলে গেল। রাজ তার গাড়ি নিয়ে খাদ থেকে রোডে নিয়ে এলো। শীতল কোনো রিয়্যাক্ট করেনি। তার সাথে রাজ যেটা করেছে তাতেই সে স্তব্ধ। রাজ রাগে জোরে জোরে বাতাসের বেগে ড্রাইভ করতে লাগলো। শীতলের দিকে রাজ এমনভাবে তাকাচ্ছে মাঝে মাঝে যেন শীতলের জন্য রাজ অপমানিত হয়েছে। রাজ শীতলকে অপমানের জন্য দায়ী করছে। শীতলের সুন্দরী হওয়া যেন অপরাধ। রাজ বিশাল এক আলিশান বাড়িতে গাড়ি থামালো। রাজ শীতলকে কিছু না বলেই হন হন করে ভেতরে চলে গেল। শীতল রাজের পিছু পিছু বাড়িটাতে ঢুকলো। বাড়ির ভেতরে গিয়ে শীতল অবাক হলো। জমিদার বাড়ির মতো লাগছে বাড়িটা। বিদেশি সব শপিস দিয়ে বাড়িটা সাজানো। শীতল কিছুটা ভয় পাচ্ছে বাড়ির ভেতরে ঢুকতে। রাজকে সে দেখতে পাচ্ছে না। সে তো রাজের রুমও চেনে না। কিছুই বুঝতে পারছে না সে কি করবে। অবশ্য যার স্বামী রাজের মতো হয় তার সব কিছু নিজেই বুঝতে হয়। শীতল বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকলো। বৌরানী, আপনি এসে গিয়েছেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। শীতল দেখলো একটা বয়স্ক লোক তার পিছনে দাঁড়িয়ে আছে। লোকটা বেশ ফর্সা, লম্বা, লালা দাঁড়িয়ে আছে, সুঠাম দেহের অধিকারী। কণ্ঠটা বেশ অমায়িক। লোকটার মাঝে নুরানির ভাব আছে। আপনি আমায় চেনেন? জি হ্যাঁ, আপনি রাজ বাবার বউ। আমরা আপনার অপেক্ষায় ছিলাম। রাজ বাবা আমাদেরকে জানিয়েছেন তিনি বিবাহ করেছেন। আপনি দেখতে লক্ষ্মীর মতো। আপনার আর রাজ বাবার ঘর আলোতে ভরে উঠবে, দেখবেন। শীতল নিজে নিজে তাচ্ছিল্যের হাসি দিল। চলুন আপনাকে আপনার রুমে দিয়ে আসি। শীতলকে রাজের রুমের সামনে এনে দিয়ে লোকটা চলে গেল। শীতল ধীরে ধীরে রুমে ঢুকলো। রুম দেখে শীতলের মনে হলো সে কোনো অন্ধকার বাঘের রুমে ঢুকেছে। হঠাৎ রাজ ওয়াশরুম থেকে টাওয়েল পরে বের হলো। রাজ শীতলকে খেয়াল করেনি। রাজ ফোনে কথা বলছে আর এক হাত দিয়ে টাওয়েলটা খুলছে। টাওয়েল খোলার সাথে সাথে শীতল একটা চিৎকার দিল। তুমি এখানে যে আমাকে দেখতে ইচ্ছে করছিল বুঝি? আমার আদর নিতে এসেছো তাই না ডিয়ার? কাছে এসো, একটু আদর করে দেই। রাজ মুচকি হেসে কথাগুলো বলল টাওয়েল পরতে পরতে। আপনাকে আমার জুতাও দেখতে চায় না। আপনার আদরের থেকে পুরো গায়ে আগুন জ্বালিয়ে দিব, তবু আপনার নোংরা ছোঁয়া নিজের গায়ে লাগাবো না। এত তেজ তোমার? তোমার এই অ্যাটিটিউডের জন্য মন চায় প্রেমে পড়ি তোমার। তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে খুব।
নেশা নেশা লাগে তোমার অ্যাটিটিউড দেখে। রাজ শীতলের কোমর জড়িয়ে ধরে বলল কথাগুলো। শীতল রাজকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিল। রাজ মুচকে হাসল শুধু। আপনার মতো জানোয়ার কাউকে কখনো ভালোবাসতে পারে না, কারোর প্রেমেও পড়ে না ধর্ষকরা, কারোর ভালোবাসার যোগ্যও না। আপনার মতো জঘন্য লোক, আপনাকে কখনো কেউ ভালোবাসতে পারে না, কেউ না। আমাকে কেউ ভালোবাসবে না বলেই তো আমি তোমাকে বিয়ে করলাম। তুমি না চাইলেও আমার কাছেই তুমি থাকবে সারা জীবন। স্বামী হিসেবে তোমার আমাকেই ভালোবাসতে হবে। স্বামী যেমন হোক তাকে তোমাদের মতো মেয়েরা ভালোবাসে। আমি ভালোবাসবো আপনাকে? কুকুরকে ভালোবাসার ঢের ভালো এর চাইতেও। তাকিয়ে দেখো আমার দিকে একবার। আমার মতো ছেলেকে পাওয়ার জন্য মেয়েরা পাগল। তোমার ভাগ্য ভালো আমি তোমাকে বিয়ে করেছি। বিয়ে করা ছিল তাহলে আমাকে ধর্ষণ কেন করলেন? আমি কি করেছিলাম? এত বড় শাস্তি কেন আমাকে দিলেন? শীতল কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। রাজ শীতলের খুব কাছে এসে শীতলের চোখগুলো মুছে দিল। তোমাকে জোর করে বিয়ে করলে তুমি আমার কাছে থাকতে না। তোমার পরিবার তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেত, ডিভোর্স করিয়ে দিত আমাদের। তখন তোমার উপর তোমাদের থেকে আমার প্রতিশোধ নেওয়া হতো না জান। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কি করেছি আমি? আমার পরিবার কি করেছে? আজ আপনাকে বলতেই হবে, আপনি কেন এরকম করলেন? রাজ আবার শীতলের কাছে গিয়ে কানে কানে বলল। কাহিনী সবে শুরু, বলে দিলে তো জোশ শেষ হয়ে যাবে। তোমার আমার কাছ থেকে মুক্তি নেই, কখনো আমার কাছ থেকে চলে যেতে না পারো, তাই তোমাকে ধর্ষণ করেছি আমি। ধীরে ধীরে তোমার থেকে আর তোমার সো কল্ড ফ্যামিলি থেকে রিভেঞ্জ নিব আমি। আমার কাছ থেকে চলে যেতে চাইলেই তোমার কথা সবাই জানবে। তখন সোসাইটিতে তোমাদের সম্মান রাস্তায় লুটিয়ে পড়বে। এখন রাতের জন্য সাজুগুজু করে নাও, আমার প্রতিশোধের আগুনে জ্বলার জন্য তৈরি হও ডিয়ার। তুমি না চাইলেও তোমাকে ছোবো, এটাই তোমার শাস্তি। শীতল এবার রেগে গিয়ে রাজের মুখে থুতু মারল। রাজ শীতলের বিহেভ দেখে চমকে যায়। শীতলের মতো মেয়ে এমন করছে তা কল্পনার বাইরে। শীতল বেশ শান্তশিষ্ট মেয়ে। অবশ্য কোনো মেয়েকে অসম্মান করলে তো সে এরকম বিহেভ করবেই স্বাভাবিক। রাজ নিজের মুখ মুছে অগ্নিদৃষ্টি নিয়ে শীতলের দিকে তাকালো। শীতলও কম যায় না, সেও রেগে লাল হয়ে রাজের দিকে তাকালো যেন রাজকে গিলে খাবে। রাজ শীতলকে কিছু করতে যাবে তখনই কেউ দরজায় কড়া নাড়ল। রাজ বাবা, আপনাদের কিছু লাগবে কি? রাত হয়ে গিয়েছে, খাবারের ব্যবস্থা করতে হবে তো। কি কি আপনারা খাবেন তা বলে দিন, আমরা রান্না করে দিচ্ছি। বউরানীকে নিয়ে নিচে আসুন। রাজ শান্ত গলায় বলল। আপনি যান নিচে, আমি আসছি। এখানে ছোট একটা কাজ আছে, এসে সেটা সেরে আসছি। লোকটা চলে যেতে রাজ শীতলকে এক টেনে বেডে ফেলে দিয়ে শীতলের উপর উঠে বসে দুই হাত চেপে ধরল। শীতল ভয়ে চোখ বন্ধ করে দিল। না জানি তাকে কি করে রাজ। আমার তোমার মতো জঙ্গলি বিড়ালকে ভীষণ ভালো লাগে। তোমার বিহেভে আমি ফিদা হয়ে গিয়েছি। জাস্ট তুমি যতই দূরে যাবে আমাকে ততই তোমার কাছে পাবে। আমার ছোঁয়া তোমাকে নিতেই হবে ডিয়ার। এখন তুমি তৈরি হও, বিকজ বিয়ের প্রথম রাত বলে কথা। আজকে তোমাকে আমি আবার সরি আমরা তো স্বামী স্ত্রী, তাই ওয়ার্ডটা আদর হবে। রাজ শয়তানের মতো হাসি দিয়ে শীতলকে ছেড়ে চলে গেল রুমের বাইরে। শীতল উঠে ভেতর থেকে দরজা লাগিয়ে বেডে আবার শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে চোখ জ্বলছে শীতলের। বাবা মা ভাইয়ের কথা তার মনে পড়ছে, তাদের মিস করছে শীতল। নিশ্চয়ই তারাও মিস করছে শীতলকে। নিজেকে নিয়ে নিজে কথাগুলো বলছে আর কাঁদছে শীতল। সে কি করছে যার জন্য রাজ তাকে কষ্ট দিচ্ছে? কেন এমন করছে রাজ তার সাথে? শীতল একবারও রাজের রুমটাকে খেয়াল করেনি। কতটা শৌখিনতায় রুমটাকে গুছিয়ে সাজানো হয়েছে তা দেখলে শীতল রাজের রুচি কতটা বুঝতে পারত। শীতলের মাথা ব্যথা করছে, তাই সে লম্বা একটা শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বের হতেই দরজায় কারো কড়া নাড়ার আওয়াজ এলো। শীতলের আত্মায় পানি চলে এলো। বোধহয় রাজ এসেছে। রাজের কথা ভাবতেই তার ভয় করছে আরও বেশি। রাজ না জানি তাকে কি করবে আবার। হয়তো আজকেই চিবিয়ে খেয়ে ফেলবে তাকে জানোয়ারের মতো। শীতল ভয়ে ভয়ে দরজার সামনে গেল। শীতল সাহস নিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিয়েই সে চোখ বন্ধ করে ফেলল। শীতল ভেবেছে রাজ এসেছে। বউরানী, কি হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পেয়েছেন। শীতল কথা লুকিয়ে বলল সে ভেবেছে চোর ডাকাত দরজায় কড়া নাড়ছিল। লোকটা বলল, আমি ময়মনসিংহের লোক, আমাদের কলিজা বড়, চোর ডাকাতের সাহস নেই এই বাড়িতে ঢোকার। আপনার বাড়ি ময়মনসিংহে? জি হ্যাঁ।
আমার দাদুর বাড়িও ময়মনসিংহে। আমাদের রাজ বাবার বাড়ি ময়মনসিংহে। কাজকর্মের জন্য আমরা ঢাকাতে আছি। আপনি কত বছর যাবৎ এখানে আছেন? তা প্রায় 25 বছরই হবে। আমি তো রাজ বাবাকেই মানুষ করেছি। আমি এই বাড়ি দেখাশোনার কাজে আছি। রাজের বাবার চাচাতো ভাই আমি। ওনার অনুরোধে এখানে পড়ে আছি। রাজ বাবা আমাকে অনেক সম্মান করে আর ভালোবাসে। আপনার কোনো ছেলে মেয়ে নেই? বিয়ে করেননি আপনি? না না, বিয়ে করেছি। একা একা তো থাকা যায় না। আর আমার একটা মেয়েও আছে। ও আচ্ছা, তো মেয়ের নাম কি? কোথায় থাকে? মেয়ের নাম জিজ্ঞেস করার পর লোকটা একটু আবেগপ্রবণ হয়ে গেল। আমার মেয়ের নাম কাজল। ওর মায়ের নাম ছিল সুরমা। মায়ের নামের সাথে মিলিয়ে নাম দিয়েছি কাজল। মেয়ে আমার কলেজে পড়ে আর আমার সাথে এখানেই থাকে। আপনার মেয়ে আমার সাথে দেখা করতে এলো না কেন? ভদ্রলোক একটু এড়িয়ে গেল এই প্রসঙ্গটা। এসব কথা থাক পৌরাণী। আপনাকে একদিন ময়মনসিংহে নিয়ে যাব। ময়মনসিংহের মুক্তাগাছা, অমৃতি আর ছানার মান্ডা বাংলাদেশের বিখ্যাত। একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। ঠিক আমি কখনো ময়মনসিংহে যাইনি। বাবার কাজের চাপে যাওয়া হয়ে ওঠেনি। ওখানকার পাহাড় অনেক সুন্দর, বিশেষ করে গাঢ় পাহাড়। ব্রহ্মপুত্র নদ দেখারও ইচ্ছে আছে আমার। ভদ্রলোক চলে গেল। শীতলের সাথে যা করেছে রাজ, সেটা তো শীতল জানে না। রাজের মতো ধর্ষককে তো আর ভালোবাসা যায় না। শীতল দরকার পড়লে কুকুরকে ভালোবাসবে, তবু রাজকে না। হঠাৎ শীতল কোমরের কার ঠান্ডে স্পর্শ পেল। পিছনে তাকিয়ে দেখে রাজ শয়তানের মতো দাঁত বের করে হাসছে। ছাড়ুন আমাকে। আপনার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? আমার থেকে দূরে থাকুন। আমি তোমাকে ছোবো না তো কে ছোবে ডিয়ার? রাজের শিকারকে কারো ছোঁয়ার অধিকার নেই। কেন? আপনি আমাকে কিনে রেখেছেন। কিনেই তো রেখেছি। আজকেই তো চিরদিনের জন্য তোমাকে আমার করে নিলাম। শীতল রাজকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর কখনো মানব না। আপনার মতো জানোয়ারকে আমি শুধু ঘৃণা করি, এর থেকে বেশি কিছু না। রাজ শীতলকে আবারও নিজের কাছে নিয়ে এলো। রাজ শীতলের কানে কানে বলল, আমি তো তোমাকে বউ হিসেবে মানি, এটাই আমার কাছে যথেষ্ট তোমার কাছে আসার। আমাকে তোমার ভালোবাসতে হবে না। আমার শিকারকে কতভাবে নিজের করে নিতে হয় তা আমি জানি ডিয়ার। শীতল দাঁতে দাঁত চেপে কথাগুলো শুনছে চোখ বন্ধ করে। তোমার চুলের সুবাসটা তো সেই লেভেলের, তোমার গায়ের গন্ধটাও একদম পারফিউমের মতো। শীতল রাজের পায়ে একটা মোচড় দিল পা দিয়ে। সে ভেবেছে রাস্তাকে ছেড়ে দিবে, বাট ছাড়ল না, বরং আরও জোরে চেপে ধরল পেছন থেকে। রাজ শীতলের কোমরে হাত বুলাতে বুলাতে বলল, তোমার মতো জিরো ফিগারের মেয়ে আমার সাথে পেরে উঠবে না। সো বৃথা চেষ্টা করো না দূরে যাওয়ার। এখন চলো খাবে, খেয়ে দিয়ে শক্তি অর্জন করো, বিকজ রোমান্স করতে গেলে তো তোমার হজম করতে হবে তো ডিয়ার। রাজ কথাগুলো বলেই শয়তানের মতো হাসি দিল। মরতে তোমাকে হবেই, বাট সেটা আমার হাতে। তোমাকে আমি মারবো তিলে তিলে, আর বারবার আমাকে ধর্ষক বলবে না, খবরদার। তাহলে আমার জঘন্য রূপ ধারণ করতে হবে। এখন চলো আমার সাথে, তা না হলে তোমার বাড়িতে ফোন করে বলবো তোমাকে কিভাবে বিয়ে করেছি। শীতল আর কিছু বলল না। রাজের সাথে নিচে গেল শীতল। শীতল নিচে গিয়ে দেখলো ডাইনিংয়ে খাবার দেওয়া হয়েছে। বিশাল আয়োজন করা হয়েছে। এত কম সময়ে কিভাবে এত আয়োজন করলো কে জানে। শীতল একটা চেয়ার টেনে বসলো, তখন একটা মহিলা এলো। মহিলাটার দিকে শীতল তাকে অনুমান করলো 40-এর মতো বয়স হবে, বাট এখনও ফেসে বডিতে তারণ্যের ছোঁয়া আছে। মহিলা খাবার সার্ভ করলো। অনেকগুলো মাছের পেটি শীতলের প্লেটে দেওয়া হলো। শীতলের মাছের পেটি পছন্দ, বাট এখানে তো কারো জানার কথা না এটা। তাহলে কেন এত মাছের পেটি তাকে দিল? রাজ একের পর এক খাবার খেয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে একটা খাদক। শীতল খাবার মুখে দিতেই মহিলার দিকে তাকালো। মহিলা হেসে বলল, খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, তাই না বৌরানী? আমরা ময়মনসিংহের লোক, আমাদের হাতে জাদু আছে, তাই সুন্দর সুন্দর রান্না করতে পারি। শীতলের আসলে খাবারগুলো খেয়ে ভালো লাগছে। তার মায়ের রান্নার কথা বেশ মনে পড়ছে। বাবা মা ভাইয়ের কথা শীতলের হঠাৎ মনে পড়ছে। সবাই নিশ্চয়ই তাকেও মনে করছে। শীতল বেশি খেতে পারল না, বিকজ টেবিলের নিচ দিয়ে রাজ শীতলের পায়ে খোঁচা দিচ্ছে আর জোরে জোরে চিমটি কাটছে। শীতল রাজের দিকে তাকাতে দেখে রাজ ভদ্রলোকের মতো চুপচাপ খাচ্ছে। শীতল একটা জিনিস খেয়াল করলো, তাদের সাথে রাজের চাচা
উপর পাশে বসে খাচ্ছে, বাট তার মেয়ে কাজল এখনও আসেনি খেতে। কেউ একবারও কাজলের কথা বলছেও না। বিষয়টা গণ্ডগোল লাগছে শীতলের কাছে। খাওয়া শেষে শীতল ডিসিংয়ের সামনে বসে নিজেকে দেখছে। রাজের দেওয়া আঁচড়গুলো বেশ গাঢ় দাগ হয়ে রয়েছে। আচমকা রাজ এসে শীতলকে কোলে তুলে নিল আর বেডের মাঝখানে ফেলে দিল। শীতল কিছু বুঝে ওঠার আগেই রাজ শীতলের উপর উঠে খুব কাছে গিয়ে বলল, প্রতিশোধের আগুনে জ্বলার জন্য তৈরি হও ডিয়ার। শীতল আপ্রাণ চেষ্টা করলো রাজের থেকে নিজেকে ছাড়াতে, বাট পারল না। হাজার হোক, একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ে কখনোই পেরে উঠবে না। শীতলের চোখ থেকে শুধু পানি পড়ছে, যা কেউ দেখছে না, এমনকি রাজও না। রাজ নিজের প্রতিশোধ নেওয়ার নেশায় আছে। ভোরের দিকে রাজ ক্লান্ত হয়ে উপুড় হয়ে ঘুমোচ্ছে। শীতল ব্যথায় কাঁদছে। রাজের কোনো হুঁশ নেই তাতে। শীতল বুঝতে পারছে না কিসের প্রতিশোধ নিচ্ছে রাজ তার কাছে। রাজের ছোঁয়ায় কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু প্রতিশোধের নেশা। শীতল শাওয়ারের নিচে বসে কাঁদছে। এই কান্না কেউ শুনতে পারছে না, শুধু শীতল আর আল্লাহ তাআলা শুনছে। শাওয়ার শেষে শীতল নামাজ পড়ল, তারপর জায়নামাজে বসে মোনাজাত করে কান্নাকাটি করলো কতক্ষণ। শীতল কাঁদতে কাঁদতে জায়নামাজেই ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন সামনে সেই রান্নার মহিলাকে দেখতে পেল। বৌরানী, ঘুম ভাঙলো আপনার? রাজবাবা মনে হয় আপনাকে সারা রাত অনেক জ্বালিয়েছে, তাই তো জায়নামাজেই ঘুমিয়ে পড়েছিলেন, তাই না? আসলে থাক থাক, আর লজ্জা পেতে হবে না। এখন নিচে চলুন, আপনার সংসার আপনি বুঝে নিন। আমার সংসার? কথাটা বলতে শীতলের গলায় বেঁধে গেল। যার স্বামী এরকম হয় তার আবার সংসার। যে তাকে স্ত্রীর সম্মান দেয় না তার সাথে তো আর যাই হোক সংসার করা যায় না। কি হলো বৌরানী? শীতল নিজে অজান্তে কেঁদে দিল। আপনার বাড়ির কথা মনে পড়ছে নিশ্চয়ই, তাই কাঁদছেন? শীতল মাথা নাড়ালো। কাঁদবেন না বৌরানী, রাজবাবা ভালো মানুষ, তিনি আপনাকে ভালোবেসে বিয়ে করেছে, আপনাকে তিনি অনেক সুখে রাখবে, দেখবেন। শীতল বলল, আমাকে আপনি তুমি করে বলবেন, আমি আপনার মেয়ের বয়সী। আমি তো এই বাড়ির কাজের লোক, আমি কি করব? যা বলেছি তাই করবেন প্লিজ, আমার ভালো লাগবে। ঠিক আছে বৌরানী, এখন চলো আমার সাথে, তোমার সংসার বুঝে নাও। রাজবাবা বাইরে গিয়েছে। আর রাজের চাচা কোথায় গিয়েছে? বাজারে গিয়েছে বাজার করতে, আপনার থুরি থুরি তোমার জন্য। শীতল মহিলার কথা শুনে হেসে দিল। মহিলাটা বেশ রসিক, তা বেশ বুঝতে পারল শীতল। শীতল নিচে গিয়ে পুরো বাড়িটা দেখল। খুব সুন্দর করে বাড়িটা সাজানো। রাজদের চয়েস আছে বলতে হবে। বাড়িসহ জমিদার বাড়ির মতো। আজকাল যুগে এমন বাড়ি পাওয়া বিরল। কি দেখছো বৌরানী? শীতল তাকিয়ে দেখল রাজের চাচা হাসি মুখে দাঁড়িয়ে আছে। বাড়িটা দেখছিলাম। রাজের দাদা এই বাড়িটা কিনেছিলেন। অনেকে বলেন বাড়ির মালিককে নাকি পুরো টাকা দেয়া হয়নি। অনেক দিন পর্যন্ত বাড়ির মালিক টাকার জন্য গড়েছে, তবুও টাকা শোধ করা হয়নি। সেই অভিশাপেই বোধহয় রাজের দাদা আর রাজের বাবাও অসুস্থ হয়ে মারা গিয়েছেন। অনেকে এগুলো বলে। শীতল মনে মনে ভাবল, রাজের জঘন্য লোক হওয়ার পেছনে নিশ্চয়ই বংশগত কারণ আছে। যার গোড়া থেকে এমন, তার তো এরকমই হওয়ার কথা। সকালে শীতল খাবার খেলো না। সে রুমে গিয়ে কয়েকবার নিজের ফোন থেকে বাড়িতে কল করলো, বাট কেউ ফোন ধরল না। শীতলের কান্না করতে ভীষণ মাথা ব্যথা করছে, তাই সে বেডে বিশ্রাম নিচ্ছিল। কাজের খালা একটা প্লেটে করে নাস্তা নিয়ে গিয়েছেন রুমে টেবিলের ওপর। শীতল না খেয়ে উপুড় হয়ে শুয়ে রইল। রাজ না থাকাতে তার একটু শান্তি লাগছে। রাজ থাকলেই ঝগড়াঝাটি লেগেই থাকতো। চোখটা যেই লেগেছে তখনই কারো ঠান্ডা হাতের স্পর্শ পেল। এটা যে রাজের তা শীতলের বুঝতে বাকি রইল না। কি ব্যাপার, অসময়ে ঘুমিয়ে আছো যে? শীতল হাত সরিয়ে বলল, আমার ইচ্ছে, তাতে আপনার বাবার কি? জিনিস যখন আমার, তাতে তো আমারই সব। জিনিস? কে জিনিস? কেন, তুমি আমার সামনে এত সুন্দর একটা জিনিস দাঁড়িয়ে আছে আর তুমি বলছো কে জিনিস? হাউ ফানি। হোয়াট ননসেন্স, হাউ ডিয়ার ইউ কল মি? উফ, রাগলে তোমায় যা লাগে ডিয়ার। তোমার রাগি ফেসের প্রেমে পড়ে গিয়েছি আমি পুরো ফিদা তোমার উপর। শীতল বড় বড় চোখ করে রাজের দিকে তাকালো। আরে বাবা, তোমার বড় বড় চোখ দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। শীতল কিছু বলল না। সে রুমের বারান্দায় চলে গেল। অনেকক্ষণ শীতল সেখানে দাঁড়িয়ে রইল। পুরো বাড়িটাকে দেখল সে। বিশাল প্লট নিয়ে বাড়িটা তৈরি হয়েছে।
দেয়ালগুলো বিশাল বড়। এখানে দেয়াল টপকিয়ে বাইরে যাওয়া যাবে না। কি দেখছো ডিয়ার? দেয়াল টপকিয়ে বাহিরে বের হয়ে পালানোর কথা ভাবছো না তো? আচমকা শীতলের মনের কথা বলাতে শীতল চমকে গেল। আমি কি চোর যে পালাবো? তাও তো ঠিক, ওখান থেকে পালাতে গেলে তোমার এত সুন্দর ফিগার থাকবে না ডিয়ার, গায়ের হাড়গোড় সব ভেঙে গুঁড়ো হবে। শীতল রাগে রুমে চলে এলো। রাজের সাথে কথা বলতে তার ঘৃণা লাগে। রুমে এসে দেখে প্লেট খালি। এদিকে শীতলের খিদে পেয়েছে খুব। রাজের জন্য রাতে ঠিকমতো খাওয়া হয়নি তার। কি ভাবছো প্লেটের খাবারগুলো আমি খেয়েছি? তুমি তো আমার টাকায় খাবার খাবে না, তাই আমি খেলাম। টাকা রোজগার করতে কষ্ট হয়, তাই নষ্ট করলাম না। কথাগুলো বলেই রাজ হেসে দিয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল। শীতল আবার বারান্দায় গেল। সেখানে দাঁড়িয়ে থাকলো দুপুর পর্যন্ত। রাজের মুখ দেখার থেকে রোদে দাঁড়িয়ে থাকবে, তবুও সেটা শান্তির হবে। দুপুরে খাবার টেবিলে শীতল খাচ্ছে, রাজও খাচ্ছে। শীতলের চিংড়ি খুব পছন্দ। যেই চিংড়ির প্লেট টাচ করলো ঠিক তখনই রাজ প্লেটটা সো মেরে নিয়ে গেল নিজের কাছে। তারপর গপ গপ করে একাই সব চিংড়ি খেয়ে নিল রাজ। একবার শীতলের দিকে তাকালো না পর্যন্ত। শীতল রাগে ডাইনিং থেকে উঠে রুমে চলে এলো। তার খুব অপমান ফিল হলো। সামান্য চিংড়ি সে খেতে পারলো না জানোয়ারটার জন্য। কি হয়েছে, এভাবে চলে এলে যে? আমার ইচ্ছে। তুমি তো বললে আমার টাকায় খাবে না, তাই তো আমি খেয়ে ফেললাম। শীতল কিছু না বলেই চলে যেতে লাগলো। রাজ শীতলের হাত ধরে নিজের কাছে এনে কানে কানে বলল, তোমার গায়ের পারফিউমটা এখন আমার নাকে লেগেছে ডিয়ার। শীতল চিমটি কেটে নিজেকে ছাড়াতে লাগলো, বাট লাভ হলো না। বৃথা চেষ্টা করো না, এই প্যাকেটটা নাও আর ওয়াশরুম থেকে পড়ে এসো। তোমাকে এখনো মন ভরে দেখেনি, তাই আজ দেখব। শীতল প্যাকেটটা দূরে ছুঁড়ে মারল। আপনার দেওয়া জিনিস আমি নেব না। রাজ শীতলকে হঠাৎ কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গেল। তারপর শাওয়ার ছেড়ে দিয়ে শীতলকে ধরে রাখলো নিচে। শীতল নিজেকে ছাড়াতে পারল না। ভিজে পুরো কাক হয়ে গিয়েছে শীতল। এই কথাগুলো বলেই রাজ একটু হেসে শীতলকে ছেড়ে চলে এলো। শীতলের ঠান্ডা লাগছে, তাই সে প্যাকেটটা ওপেন করলো। ড্রেসটা দেখে সে অবাক হয়ে গেল। একটা নাইট গাউন, সাদা, পুরোটাই সফট জর্জেট। এটা পরা আর না পরা একই কথা। শীতল এটা কোনোভাবেই পরবে না ঠিক করলো। অনেকক্ষণ পর রাজ ডোর নক করলো। কোথায় ডিয়ার তুমি? আমার হেল্প লাগবে? আমি কিন্তু 2 পায়ে দাঁড়িয়ে আছি হেল্পের জন্য। রাজ বারে বারে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। শীতল, ডোর ওপেন করো, না হলে তোমাকে আস্ত রাখবো না। আমি ডোর ওপেন করলে তোমার কি অবস্থা করব সেটা ভাবতেও পারবে না। ভালোই ভালোই চলে এসো। রাজ জোরে জোরে চিৎকার করছে। শীতল এবার প্রচণ্ড ভয় পেয়ে গেল। ডোর ওপেন করলে রাজ তাকে জবাই করবে এতে সন্দেহ নেই। শীতল আল্লাহর নাম নিচ্ছে আর কান্না করছে। রাজ সিংহের মতো গর্জন দিচ্ছে আর শীতলকে ডাকছে। শীতল এত সহজে দমে যাওয়ার মেয়ে নয়। সে ঠিক করেছে কিছুতেই রাজের দেওয়ার ড্রেস পরবে না। রাজ যদি তাকে জবাই করে ফেলে তাহলেও না। রাজ এক পর্যায়ে ডোর ওপেন করে ফেলে। ডোর ওপেন করে রাজ দেখে শীতল ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে। তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার কথা শোনো না? আপনার দেওয়া জিনিস আমি নিব না। আমি আমার নিজের মর্জি মতো কাজ করি। আমি কারোর কথা মানতে বা শুনতে বাধ্য নই। আমার মুখে মুখে কথা বলবে না বলে দিলাম। এটা তোমার বাড়ি নয়, এটা আমার বাড়ি, তাই আমি কথা বলবো আর তুমি শুনবে। শীতল একরাশ ঘৃণা নিয়ে রাজের দিকে তাকিয়ে রইল শুধু। রাজ খেয়াল করে দেখল শীতল তার দেওয়ার ড্রেসটা বাথটাবে ডুবিয়ে রেখেছে। এবার রাজের রাগ চরম পর্যায়ে গেল। রাজ শীতলের শাড়ি আঁচল ধরে একটানে খুলতে থাকে। শীতল ভাবেনি রাজ এমন কাজ করবে। কি করছেন কি আপনি? শাড়ি ছাড়ুন প্লিজ, আল্লাহ দোহাই। যা করছি দেখতেই তো পাচ্ছ। সারা রাত শাড়ি ছাড়া ভেজা সিচুয়েশনে এখানেই থাকবে, এটাই তোমার শাস্তি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সাথে এরকম করবেন না। আমি শীতে আমি এখানে থাকবো কি করে? ড্রেসটা বাথটাবে ভেজানোর সময় এই কথা মনে রাখা উচিত ছিল। এখন লেট হয়ে গিয়েছে, এই শাস্তি তোমায় পেতে হবে। রাজ শীতলের শাড়ি খুলতে শীতল চোখ বন্ধ করে 2 হাত দিয়ে নিজের শরীর ঢেকে ফেলল। রাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়াশরুমের ডোর বাইরে থেকে লক করে চলে গেল। শীতল বেচারি এখনও 2 হাত দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। প্রচুর শীত লাগছে শীতলের। অলরেডি ঠান্ডাও লেগেছে শীতলের। রাজ আরাম করে পুরো বেড দখল করে ঘুমিয়ে আছে, যেন ওর মতো সুখী আর কেউ নয়। ভোর হয়েছে। শীতলের মাথাটা বেশ ভারী লাগছে। চোখ খুলে নিজেকে রাজের রুমে আবিষ্কার করলো। সে তো ওয়াশরুমে ছিল, বাট রুমে কিভাবে এলো?
এ কি, আমার গায়ে শুকনো কাপড় কোথা থেকে এলো? এগুলো কে পরালো? শীতল রাজকে রুমে দেখতে পেল না। রান্নার মহিলা মানে খালাকে শীতল তার পাশে আবিষ্কার করলো। একরাশ মায়া নিয়ে তার দিকে তাকিয়ে আছে খালা। বৌরানী, এখন কেমন লাগছে? ভালো, বাট একটু শীত করছে আর হালকা ঠান্ডা লেগেছে বোধ হয়। আচ্ছা, আমি এখানে কিভাবে এলাম? রাজবাবা বলেছেন তুমি জেদ করে রাতে গোসল করেছ আর বেশি শাওয়ার নেওয়াতে জ্ঞান হারিয়েছে। আমি তো একটু আগে এলাম তোমায় দেখতে। শীতল মনে মনে ভাবলো, ভালোই, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে জানে। অবশ্য এর থেকে বেশি কিছু আশা করা যায় না রাজের কাছ থেকে। রাজ অফিসে গিয়েছে সকালে, এখনও আসেনি। শীতলের ঠান্ডা লাগাতে সে বেড রেস্ট নিচ্ছে শান্তিতে। রাজের ফেস দেখতে ইচ্ছে করে না শীতলের। এখন তো রাজ নেই, তাই শীতল কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। শীতলের এই শান্তিটুকু বেশিক্ষণ রইল না। রাজের বিয়ের খবর শুনে তার কিছু দুঃসম্পর্কের আন্টিরা বিকেলে বাসায় আসে। সবাই শীতলকে দেখতে এসেছে। শীতলকে রাজের কথা মতো আন্টিদের সামনে বসে থাকতে হলো চিড়িয়ার মতো। নানান ধরনের কথা বলছে শীতলকে আন্টি টাইপ মহিলারা। সবাই শীতলকে খোঁচা দিয়ে কথা বলছে। নতুন বউ হিসেবে শীতল তেমন কোনো কথাই বলছে না। একজন বলল, নতুন বউ, তোমার রূপ দেখে আমাদের রাজকে পাগল বানিয়েছো মনে হয়। দেখো, তোমার রূপ শেষ হয়ে গেলে রাজ আবার চলে না যায়। রাজও তাদের সাথে বসে আছে ল্যাপটপ নিয়ে, বাট কোনো কথা সে শুনতে পাচ্ছে না এমন ভাব করছে। আরেকজন, তা বৌরানী, তোমার ফ্যামিলি থেকে তোমাদের মেনে নিয়েছে তো? আমি হলে কিছুতেই আমার মেয়ের এমন কাণ্ড মেনে নিতাম না। অন্যজন, কেন মেনে নেবে না? রাজ হলো হীরের টুকরো ছেলে, এমন ছেলে সবাই লোফে নেবে। বৌরানীর ভাগ্য রাজার মতো ছেলে পেয়েছে। শীতলের গা জ্বলে যাচ্ছে কথাগুলো শুনে। ইচ্ছে করছে সবগুলোর কথার উত্তর দিতে। শীতল সবার জন্য কি নাস্তা বানানো হচ্ছে তা রান্নাঘরে দেখতে গেল। তখন একটা মহিলা শীতলকে কিছু কথা বলতে রান্নাঘরে গেল। জানো বৌরানী, আমি তোমার মতো সুন্দরী ছিলাম যখন তখন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, যাকে বলে আমার প্রেমে অন্ধ। এখনও আমাকে একই রকমই ভালোবাসে। আমি ভেবেছিলাম আমার রূপ যেদিন থাকবে না তখন এত ভালোবাসবে না আমাকে। এই দেখো না, এখন আমাকে কলের ওপর কল দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, এর জন্য কোথাও যেতেও দেয় না। বাবার বাড়িতে আজ পর্যন্ত এক রাত থাকতে পারেনি ওনার জন্য। কথাগুলো বলেই মহিলাটা অনেক হাসলো, যাকে বলে সুখের হাসি। শীতলের হঠাৎ হিংসে হলো মহিলার ওপর। কলেজে পড়াকালীন বান্ধবীরা বলতো শীতলের সৌন্দর্য দেখে ওর স্বামী অন্ধের মতোকে ভালোবাসবে। শীতলের প্রেমে অন্ধ হয়ে একবার উঠবে আর বসবে। শীতল যা বলবে তাই করবে শীতলের স্বামী। শীতলের ভাগ্য এমন হবে তা শীতল ভাবতেই পারছে না। রাজ ওকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে, ভালোবেসে নয়। সবাই নাস্তা করছে আর শীতলকে নানান প্রশ্ন করছে। রাজ এসব তোয়াক্কা করছে না, সে নিজের কাজ করছে। শীতলের রূপের প্রশংসা করতে গিয়ে এক মহিলা শীতলের গায়ে আঁচড়ের দাগগুলো দেখে ফেলে। বৌরানী, রাজ তোমাকে কেমন আদর করেছে যার জন্য এমন দাগ হয়েছে? শীতলের লজ্জায় মাথা নিচু হয়ে আছে। রাজ শীতলের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে, তারপর আবার নিজের কাজে মন দিচ্ছে। সবাই হাসাহাসি করছে শীতলকে নিয়ে, যেন শীতল কোনো জোকার। সবাই চলে গেলে শীতল রুমে গিয়ে তার বাড়িতে ফোন করে। তখনই রাজ সিংহের মতো গর্জে ওঠে আর শীতলের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এক সপ্তাহ হয়েছে রাজ আর শীতলের বিয়ের। শীতলের পরিবার এখনও মেনে নেয়নি রাজকে। শীতলের সাথে তার পরিবার সব সম্পর্ক শেষ করে দিয়েছে। কেউ শীতলের ফেস দেখতে চায় না। শীতলের অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল, সেটা সোসাইটির সবাই জানত। বিয়ে না হওয়াতে সোসাইটির সবার কাছে বেশ হেনস্থা হতে হয়েছে শীতলের পরিবারকে। রাজ অনেক খুশি হয়েছে, বিকজ সে এটাই চেয়েছিল। রাজ এই কয়দিনে শীতলকে নানাভাবে কষ্ট দিয়েছে, নানাভাবে অপমান করেছে। শীতল মুখ বুজে সব সহ্য করেছে, শুধু রাজের ব্ল্যাকমেলের কারণে। রাজের কথা মতো না চললে সে সোসাইটিতে ছড়িয়ে দেবে শীতলকে কিভাবে রাজ বিয়ে করেছে। শীতলের সিচুয়েশনে দিনে দিনে আরও খারাপ হচ্ছে। রাজের নিকটতম আত্মীয় স্বজনেরা শীতলকে নানাভাবে অপমান করে বিয়ের ব্যাপারে।
শীতলকে তারা বলে রাজের সাথে বিয়ের আগে তার কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা। এই টাইপের অনেক কথা শুনতে হয় তাকে। সে কোনো প্রতিবাদ করতে পারে না এসবের। রাজের সব অপমান মুখ বুজে সহ্য করতে হয় তাকে, আর নীরবে সবার আড়ালে বালিশে মুখ গুজে কাঁদে। কখনো বা ওয়াশরুমে শাওয়ার ছেড়ে চিৎকার করে যেন কেউ না শুনতে পায়। শীতলের জীবনটা জাস্ট তেজপাতা বানিয়ে দিয়েছে রাজ। একটা প্রস্টিটিউটের মতো ব্যবহার করে শীতলকে রাজ, যেন শীতল কোনো সস্তা বস্তু। শীতল এখনও জানে না তার সাথে কেন এরকম করছে রাজ, কি তার অপরাধ। সে যতবার নিজেকে জিজ্ঞাসা করেছে ততবারই রাজ থেকে বলেছে সময় হলে বলবে। তার নাকি আরও কষ্ট দেওয়ার বাকি আছে শীতলকে, তার স্বাদ মেটেনি শীতলকে কষ্ট দেওয়ার। একদিন শীতলকে নিয়ে একটা বিজনেস পার্টিতে যায় রাজ। সেখানে অনেক বিজনেসম্যানকে দেখতে পায় শীতল, যা তার পূর্ব পরিচিত। ভদ্রতার খাতিরে কথা বলতে হয় শীতলের। সেটা রাজ দেখা মাত্র এর আগে গজগজ করতে থাকে। সে শীতলকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকলো। শীতল সেদিকে খেয়াল করেনি। অনেকদিন পর বাইরে এসে সে নিজেকে মুক্ত পাখি মনে করছে। তার ভীষণ ভালো লাগছে সবার সাথে কথা বলে। মনের দুঃখ কিছুটা হলেও লাঘব হলো শীতলের। পার্টিতে সবাই শীতলের প্রশংসা করেছে, যেটা রাজের ভালো লাগছে না। সে সহ্য করতে পারছে না শীতলের প্রশংসা। শীতলের বডি ফেস কণ্ঠ সব মনে মিলিয়ে সে একটা ইউনিক পার্সন হয়ে উঠেছে পার্টিতে। সবাই তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছে। রাজ তো এসব দেখে একের পর এক ড্রিঙ্ক করছে, মুখে কিছু বলতেও পারছে না শীতলকে সবার সামনে। একটা লোক রাজকে বলল, মিস্টার রাজ, আপনি লাইফে একটা ভালো কাজ করেছেন মিসেস শীতলাকে বিয়ে করে। ওনার মতো লেডিকে কাছে পাওয়া মানে আসমান হাতে পাওয়া। আপনার সফলতা মিসেস শীতলার মতো ভাগ্যবতীর হাত দিয়ে তরতর করে উপরে উঠবে, দেখবেন। আরেকটা লোক বলল, মিস্টার রাজ, আপনার ওয়াইফ এত সুন্দরী কি বলবো, দেখবেন আপনাকে ছেড়ে আবার চলে না যায়। আপনার বয়সের সাথে ওনার বয়সের তফাৎ আছে। এমন ওয়াইফরা সাধারণত সমবয়সী হাজব্যান্ড লাইক করে। ভালো করে আগলে রাখবেন আপনার ওয়াইফকে, যেন আপনাকে লাইফ থেকে বাদ না দেয়। কথাগুলো বলেই সবাই রাজকে নিয়ে হাসাহাসি করলো। শীতল একটু সাইডে আসতে রাজ তার হাত গাড়িতে বসিয়ে দেয় আর পার্টি থেকে কাউকে কিছু না বলে চলে আসে শীতলকে নিয়ে। রাজ রাগে চরম সীমায় পৌঁছেছে। সে শীতলের ওপর প্রচণ্ড রেগে গিয়েছে। পার্টিতে যা যা হয়েছে তা সব শীতলের জন্য হয়েছে সেটা রাজ মনে করছে। আজকে সে শীতলকে তার অন্য একটা রূপ দেখাবে যা শীতল ভাবতেও পারবে না। শীতল চেঞ্জ করে শুতে গেল। রাজ তখন রুমের বাইরে ছিল। শীতল যখনই ঘুমে চোখ লেগে গেল তখনই রাজ তাকে এক ঝটকায় বেডে বসিয়ে দিল। কি হয়েছে? ঘুমোতে দেবেন না নাকি? আমার ঘুম হারাম করে দিয়ে তুমি ঘুমাবে, তাই না? আমি কখন আপনার মুখ হারাম করলাম? আমি এখন ঘুমাবো। আপনি বেশি খেয়ে ফেলেছেন, তাই উল্টো পাল্টা বলছেন। তুমি কি করেছো তাই না? তুমি তোমার প্রেমিকদের দিয়ে আমাকে অপমান করেছো। তোমার প্রেমিকদের সাথে যখন হাসাহাসি করছিলে তখন তোমার ঘুম কোথায় গিয়েছিল? কি সব বাজে বাজে কথা বলছেন? ওনারা সোসাইটির মান্যগণ্য মানুষ, ভদ্রতার খাতিরে কথা বলেছি। ওইসব জানোয়ারদের ভদ্র বলবে না, খবরদার। সব কটা ক্যারেক্টারলেস, অন্যের বউয়ের দিকে নজর দেয় ওসব ছোট লোকরা। অবশ্য তোমার মতো মেয়েরা ওসব লোকদের লাই দেয়। এখন বলো কাকে তোমার পছন্দ হয়েছে? কখন আমাকে মেরে চলে যাবে কারোর সাথে? শীতল এবার রেগে রাজের গালে থাপ্পড় দিল। অনেক বলেছেন আপনি, আর না, এবার আমি বলবো, আপনি শুনবেন। অনেক অপমান করেছেন, কিছু বলি। আজকে অপমানের চরম সীমায় পৌঁছেছেন। নিজেকে সবার মতো ভাবেন না। আপনি একটা জানোয়ারের থেকে নিকৃষ্ট। ভেবেছি আপনি কখনো ঠিক হবেন আর নিজের ভুল বুঝতে পারবেন, বাট আমি ভুল ছিলাম। আপনি কখনো মানুষ হবেন না। ধর্ষক কখনো মানুষ হয় না। শীতল কথাগুলো বলেই রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন রাজ শীতলকে একটা নিয়ে বেডে ফেলে দিল। আজকে জানোয়ার কাকে বলে তা তোমাকে দেখাবো। রাজ একটা উড়না দিয়ে শীতলের হাত পা মুখ বেঁধে ফেলল, যেন চিৎকারের আওয়াজ কেউ না শুনতে পায়। শীতলের কেউ কিছু বুঝে ওঠার আগেই রাজ বেল্ট দিয়ে অমানুষের মতো শীতলকে আঘাত করতে থাকে। ইচ্ছে মতো আঘাত করতে থাকে শীতলকে, আর শীতল চিৎকার করে কান্না করতে থাকে, বাট কেউ শুনতে পায় না তার আওয়াজ। শীতল ব্যথায় জ্ঞান হারায়। একসময় রাজ তখনও থামেনি। সে শীতলকে মেরে মেরে লাল বসিয়ে দিচ্ছে শীতলের গায়ে।
এক পর্যায়ে রাজ মাতাল হয়ে জ্ঞান হারিয়ে শীতলের পাশে উপুড় হয়ে শুয়ে পড়ে। নিজেও জানে না সে আজ কী করেছে। অমানুষের মতো শীতলকে মেরেছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে রোজ শীতলের ওপর অভিমান ভুলে গিয়ে শীতলকে দেখতে যায় রাজের বাড়ি। রাত তখন 11টা হয়েছে। তার বাবার কাছ থেকে লুকিয়ে এত রাতে শীতলকে দেখতে এসেছে। রোদের খটকা লাগছে তাদের বিয়ে নিয়ে। শীতলের মতো মেয়ে এমন অবাধ্য হতে পারে না। বোনের মায়ের টানে সব ভুলে গিয়ে রাজের বাড়ির বাইরে দাঁড়িয়েছে সে, শুধু ভেতরে যাওয়ার অপেক্ষা। রোদ ভেতরে ঢুকতে পারল না দারোয়ানের জন্য। রাজ দারোয়ানকে আগেই বলে দিয়েছে শীতলের বাড়ির কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। রোদ বাধ্য হয়ে চলে গেল রাজের বাড়ি থেকে। সকাল হয়েছে, শীতলের জ্ঞান ফিরেছে। পুরো শরীর ব্যথায় জ্বলছে। শরীরের অনেক জায়গায় লাল লাল দাগ হয়ে গিয়েছে। শীতলের হাত পা বাঁধা নেই, আর মনে হয় রাজ খুলে দিয়েছে। শীতল নিজে নিজে বেড থেকে উঠে পড়ে। রাজ তখনও বেডে উপুড় হয়ে ঘুমিয়ে আছে। রাজকে ঘুমন্ত অবস্থায় কি যে নিষ্পাপ লাগছিল তা বলার বাইরে, অথচ জেগে থাকলে জানোয়ারের মতোই বিহেভিয়ার করে। শীতলের আর সহ্য হচ্ছে না। এইভাবে তার জীবন রাজের অত্যাচারে চলতে পারে না। শীতলের কিছু একটা করতে হবে রাজের হাত থেকে বাঁচার জন্য। আত্মহত্যা করা মহাপাপ, তা না হলে সে কবে এই পথ বেছে নিত। শীতলের মাথায় একটা বুদ্ধি এলো। রাজকে ঘুমন্ত অবস্থায় দেখে শীতল একটা বালিশ নিয়ে রাজের দিকে এগিয়ে গেল। শীতল স্থির করলো রাজকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে। শীতল বালিশ নিয়ে এগোতেই স্তব্ধ হয়ে গেল। তার হাত চলছে না, তার মন মানছে না রাজকে মেরে ফেলতে। হাজার হোক, শীতল তো বাঙালি মেয়ে। যে মেয়েদের স্বামী যেমন হোক না কেন তাকেই মেনে নিতে হয়, সারা জীবন তার সাথেই থাকতে হয়। রাজ ঠিক বলেছিল শীতলের সম্পর্কে। শীতল কখনো তার স্বামীকে ধোঁকা দেবে না। শীতল বালিশটা ফ্লোরে ছুঁড়ে মেরে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়ালো। সেখানে বসে চিৎকার করে কান্না শুরু করলো শীতল। তার কান্না কেউ দেখতে পারছে না, একমাত্র আল্লাহ ছাড়া তার নিজের বলতে কিছু নেই। নিজের পরিবারও মুখ ফিরিয়ে নিয়েছে। সে মরতেও পারছে না, আর মারতেও পারছে না। শীতল কি করবে তা ভেবে পাচ্ছে না। কিসের দোষে এত শাস্তি তা সে এখনও জানে না। শাওয়ার করে শীতল রুমে এসে দেখে রাজ বেডে নেই। রাজের গাড়ির চাবি নেই। শীতল গাড়ির হর্ন পেল, তার মানে রাজ বাইরে যাচ্ছে। হঠাৎ টেলিফোনে রিং হলো। এ সময় কে ফোন করলো সেটাই ভাবছে শীতল। শীতল সংকোচ নিয়ে ফোনটা ধরল। ফোনের ওপাশের আওয়াজ শুনে শীতলের বুঝতে বাকি রইল না কে ফোন করেছে। শীতলের মা ফোন করেছে শীতলকে। দুজনেই কান্না করে কথা বলছে। শীতলের মা শীতলকে একটা পার্কে দেখা করতে বলেছেন। কি যেন জরুরি কথা বলবে শীতলকে। শীতল ফোন রেখে নিচে গেল। পুরো বাড়ি ফাঁকা। রান্নার মহিলা আর রাজের চাচা ময়মনসিংহে বেড়াতে গিয়েছেন। ওখানে তাদের কি যেন কাজ আছে, তাই গিয়েছে। 10টা বাজে ঘড়িতে। শীতল এখনও খায়নি। শীতল একা কী করবে তাই পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা রুমের সামনে সে থমকে দাঁড়ালো। এই রুমের চাবি রাজের কাছে থাকে, কারো ঢোকা নিষেধ এই রুমে। রাজ মাঝরাতে এখানে আসে, সেটা শীতল কয়েকবার লক্ষ্য করেছে। আজকে দরজা খোলা রুমের। এই সুযোগ শীতলের রুমের ভেতরে কী আছে সেটা দেখার। শীতল বড্ড কৌতূহল হচ্ছে রুমের ভেতরে যাওয়ার। শীতল দেরি না করে সেখানে গেল। রুমটা দেখে মনে হচ্ছে কোনো মেয়ের রুম এটা। মেয়েদের জামা কাপড়, লসমেটিক্স দেখেই বুঝল শীতল। শীতল বেশ ভালো করে দেখল রুমটা। হঠাৎ টেবিলের ওপর দুটো ডায়েরি দেখতে পেল। একটাতে রাজ লেখা, আর একটাতে রোজা লেখা। পার্সোনাল ডায়েরি দুটোই। শীতল ভাবল রাজের বিষয়ে এখানে কিছু থাকতে পারে। রাজের বোন কিভাবে মারা গিয়েছে সেটা শীতল জানে, বাট তবুও রোজার ডায়েরি পড়তে ইচ্ছে হলো শীতলের। শীতল প্রথমে রোজার ডায়েরি খুলে পড়তে শুরু করলো। শীতল বুঝতে পারল রোজা আত্মহত্যা করেছে, বাট সে যাকে ভালোবাসত তার নাম লেখা না থাকায় শীতল তা জানতে পারল না। এরপর শীতল রাজের ডায়েরি খুলে পড়তে শুরু করলো। আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি, তার জন্য জীবনের সব সুখ কোরবানি দিতে পারি। আমি খুব রাগী, জেদি আর কঠোর টাইপ, বাট আমার এই কঠোর টাইপে সুখের পরশ নিয়ে এলো আমার ভালোবাসা শীতল। আই লাভ ইউ ভেরি মাচ স্যার। যে কোনো কিছুর বিনিময়ে আমি ওকে চাই। আজও আমি আমার ভালোবাসাকে নিজের মনের কথা বলতে পারিনি। প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিন এলোমেলো চুলে ওকে এত সুন্দর লাগছিল যে ইচ্ছে হচ্ছিল এখনই বিয়ে করে ওর সৌন্দর্যে ডুব দেই। পরে জানতে পারলাম ও আমার জানের জিগার দোস্ত রোদের বোন। পরে ডায়েরিতে আমি তোমাকে ভালোবাসি শীতল লেখা ছিল। শীতল রাজের ডায়েরি পড়ে স্তব্ধ হয়ে গেল। সে স্বপ্নেও ভাবেনি রাজ তাকে কখনো ভালোবাসত।
এখন তার কিছু রহস্য খুলছে। রাজ মাঝে মাঝে ভার্সিটি যেত, শীতলের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতো, এমনকি প্রাইভেট কোচিংয়েও রাজ দাঁড়িয়ে থাকতো। শীতলের জন্য রাজ দাঁড়িয়ে থাকতো, সেটা আর বুঝতে বাকি রইল না। শীতলের মাথায় একগাদা প্রশ্ন ঘুরছে। রাজ তাকে এতই ভালোবাসে, তাহলে ধন করলো কেন? জীবন হলেও কেউ তার ভালোবাসাকে অপমান করে না, তাহলে রাজ এমন করলো কেন? কি কারণ থাকতে পারে ওর? পুরো ডায়েরি পড়লেই এই রহস্য জানা যাবে। শীতল আবারও ডায়েরি পড়া শুরু করলো। ঠিক তখনই রাজের গাড়ির হর্ন বাজলো। শীতল ভয়ে তাড়াতাড়ি ডায়েরি রেখে রুম থেকে বেরিয়ে এলো। শীতল রুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাজ রুমে এসে শীতলকে ডাকলো। শীতল সঙ্গে সঙ্গেই রাজের সামনে এসে হাজির হলো। শীতল রাজের দিকে তাকিয়ে রাজকে বোঝার চেষ্টা করছে। রাজ তুড়ি মেরে শীতলকে বাস্তবে নিয়ে এলো। কি হয়েছে ডার্লিং, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কেন আপনার দিকে তাকাতে যাব? কিছুটা লজ্জা পেয়ে শীতল কথাটা বলল। যেভাবে তাকিয়েছিলে মনে হচ্ছিল তুমি আমার প্রেমে পড়েছো। আমি আপনার প্রেমে পড়ব? দেশে কি লোকের অভাব পড়েছে? শীতল লক্ষ্য করলো কালকে রাজ যা করলো তার কোনো অনুতাপ নেই রাজের। মনে হয় নেশায় মাতাল হয়ে সব ভুলে গিয়েছে রাজ। কি ব্যাপার, তোমার গায়ে এগুলো কিসের দাগ? এসব বুঝেছি, এসব আমার উপর রেগে করেছো তাই না? শীতল এবার বুঝতে পারলো রাজের রাতের কথা কিছু মনে নেই। আমার গায়ে আমি যা ইচ্ছে তাই করব, তাতে আপনার কি? রাজ শীতলের কথা শেষ হতেই শীতলকে বিছানায় ফেলে দিয়ে 2 হাত দিয়ে চেপে ধরল। শীতলের ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। কতবার বলবো তুমি আমার সম্পত্তি, তোমার উপর কারো অধিকার নেই, স্বয়ং তোমার উপর শুধু আমার অধিকার। এই রাজ হলো তোমার মালিক, আমার যা ইচ্ছে তাই করবো তোমার সাথে। তোমাকে মারবো, কাটবো, তারপর আমি আবার জোড়া লাগাবো। বুঝতে পেরেছো কি বলেছি তোমায়? শীতল মাথা নাড়ালো। রাজ আবার বলতে শুরু করলো। কাল পার্টিতে তুমি যা করেছো তা এখনো ভুলিনি আমি। সবার সাথে হেসে হেসে কথা বলছিলে, আমার সাথে তো কখনো হেসে কথা বলো না। আর যদি কখনো দেখি কারোর সাথে কথা বলতে, তাহলে তোমাকে জবাই করে কবর দেব। রাজের কথা শুনে শীতলের হার্ট ধকধক করছে। কখনো কোনো ছেলের সাথে কথা বলতে যেন না দেখি তোমায়। ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। মনে রাখবে, আমার নজর সবসময় তোমার উপর, বিকজ আমি তোমাকে। রাজের গলে আটকে গেল। শীতল রাজকে লক্ষ্য করছে। সে কি কখনো শীতলকে ভালোবাসতো নাকি? শীতলের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরঘুর করছে। রোজার মৃত্যুর কারণ কি? কে কাকে ভালোবাসতো? কি কারণে সুইসাইড করলো? রাজ কেন শীতলের সাথে এমন জঘন্য বিহেভিয়ার করছে? রোজার ঘটনার সাথে রাজের শীতলের সাথে যা করেছে সেগুলোর সম্পর্ক কি? শীতল এটা বুঝতে পেরেছে রোজার সুইসাইডের সাথে নিশ্চয়ই তার কোনো ভূমিকা আছে। এসব উত্তর কেবল রাজ দিতে পারে, তবে শীতলের এত সাহস নেই রাজের মুখ থেকে সত্যি কথাগুলো বের করার। একমাত্র রাজের ডায়েরি পারে সব রহস্যের উত্তর দিতে। রাজ বাড়িতে থাকাকালীন স্টাডি রুমে গিয়ে ডায়েরি পড়া সম্ভব না। পুরো বাড়ি খালি, বাট দারোয়ান পাহারা দিচ্ছে এই জমিদারের মতো দেখতে বাড়িটাকে। শীতল যে পালাবে তার উপায়ও নেই। দারোয়ান 1 সেকেন্ডের জন্য মেইন ডোর থেকে সরছে না। রাতে রেস্তোরাঁ থেকে খাবার আনিয়ে নিজেরটুকু খেয়ে রাজ বেডে উপুড় হয়ে ঘুমিয়ে পড়ল। শীতল ভেবেছে তার জন্য খাবার আনেনি বোধহয়। শীতল বেডে যেতে দেখলো টেবিলের উপর খাবারের প্যাকেট। শীতল খেতে খেতে ভাবছে কখন সে ডায়েরি পড়বে আর সব কিছুর থেকে মুক্ত হবে, বিশেষ করে রাজের থেকে। খাবারগুলো খেয়ে নাও ডার্লিং, না খেলে দুর্বল হয়ে যাবে, তখন তোমার থেকে প্রতিশোধ নিতে পারবো না। আমার আবার দুর্বলদের কষ্ট দিয়ে ভালো লাগে না। চোখ বন্ধ থাকা অবস্থায় রাজ কথাগুলো বলল শীতলকে। শীতল ভ্যাবাচাকা খেয়ে গেল রাজের কথা শুনে। সে ভেবেছিল রাজ ঘুমিয়ে পড়েছে। শীতলের খাওয়া শেষ হলে বারান্দা যায় ঠান্ডা বাতাস খেতে। শীতল চোখ বন্ধ করে রাজের দেওয়া কষ্ট আর অপমানগুলো মনে করতে থাকলো। শীতল ভুল করে কিছুটা স্যুপ রাজের গায়ে ফেলে দিয়েছিল। রাজ রাগে পুরো স্যুপটাই শীতলের শাড়িতে ঢেলে দিয়েছিল। তারপর গায়ে লেগে থাকা স্যুপটা রাজ কিছুটা টেস্ট করে বলেছিল, স্যুপটা স্পুন দিয়ে খাওয়ার থেকে তোমার গা থেকে খেতেই বেশ মজা। এখন থেকে তোমার গায়ে এভাবে ঢেলে ঢেলে খাবার খাবো ডার্লিং। স্যুপটা বেশ ঝাঁঝালো ছিল, তাই শীতলের পুরো বডি মরিচের মতো জ্বলছিল। কি কষ্ট না হচ্ছিল তখন শীতলের। হঠাৎ শীতল কোমরে কারো হাতের ঠান্ডা স্পর্শ পেল আর ঘাড়ে পেল গরম নিঃশ্বাস। গায়ের গন্ধ বেশ চেনা লাগলো শীতলের। এতদিনে রাজের গায়ের গন্ধ বেশ চিনতে পেরেছে শীতল। পেছনে চোখ খুলে তাকাতেই শীতল কাউকে দেখতে পেল না। দরজার পর্দা কিছুটা নড়ে উঠল। শীতল দৌড়ে গিয়ে রুমে গিয়ে দেখে রাজ যেমনভাবে ঘুমিয়েছিল তেমনভাবেই ঘুমিয়ে আছে এখনও।
শীতল ভাবল সবগুলোই তার মনের ভুল, বাট সে রাজকে মনের ভুলে অনুভব করবে কেন? যে কারণে রাজ তার সাথে এমন ব্যবহার করুক না কেন, তারপরেও রাজ অন্যায় করেছে আর সে অপরাধী। শীতল বেডে রাজের পাশে শুতেই রাজ তার কানের লতিতে কামড় দিল। শীতল একটু চিৎকার করতে রাজ শীতলের মুখে আঙুল রেখে বলল, হুশ, এত চিৎকার করো কেন? স্বামীকে একটু আদর করো না, আর নিজের আদর নিতেও দাও না। শীতল সেই রাতে রাজের ছোঁয়াগুলো অনুভব করলো। আজ তার ঘৃণা লাগছে না। সব হয়েছে ডায়েরিতে শীতলকে ভালোবেসে রাজ সেসব কথা জানার জন্য। শীতল মাঝরাতে জেগে উঠল। রাজ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে। শীতল রাজকে ছাড়িয়ে শাড়ি ঠিক করে স্টাডি রুমে গেল। ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলো। সেখানে বিভিন্ন ঘটনার কথা লেখা ছিল। শীতল যেখানে যেখানে যেত, রাজও সেখানে সেখানে যেত। সেসব কিছু ঘটনা কথা লেখা ছিল। শীতল যেদিন যে রঙের ড্রেস পরতো তাও লেখা আছে ডায়েরিতে। ডায়েরিতে একটা জিনিস দেখে শীতলের চোখ আটকে গেল। শীতল ডায়েরিতে একটা নূপুর দেখতে পেল, যেটা কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল। শীতলের নূপুর সমুদ্রে যখন পড়ে গিয়েছিল তখন ওই স্থানে হাঙর ওঠানামা করছিল, যার জন্য নূপুরটা সেখানে ফেলেই কাঁদতে কাঁদতে হোটেলে ফিরে আসতে হয়েছিল। তারপর হোটেল স্টাফের কাছ থেকে জানতে পেরেছিল একটা ছেলে নূপুর আনতে নাকি হাঙরকে উপেক্ষা করে সমুদ্রে লাফ দিয়েছিল। শীতলের বুঝতে বাকি রইল না সেই ছেলে রাজ ছিল। রাজ তাকে এত ভালোবাসে আগে থেকেই, আর সেটা শীতল জানতেও পারল না। এজন্যই তো শীতল মাঝে মাঝে তার পছন্দের জিনিসগুলো রুমে দেখতে পায়। রাজ তার পছন্দ অপছন্দগুলো জানে, এজন্যই তো এসব করে। শীতল রাজের ডায়েরিতে আরেকটা পেজ পেল ছেঁড়া, যেটাতে রোজা লেখা ছিল। সম্ভবত রাজ রোজার ডায়েরির একটা পেজ ছেড়ে তার এখানে রেখেছে। ডায়েরিতে অস্পষ্টভাবে কী যেন লেখা ছিল। শীতল ভালো করে লেখাটা পড়ল। শীতল প্রায় জ্ঞান হারানোর মতো সিচুয়েশনে পড়ল লেখাটা পড়ে। রোদ লেখা ছিল পেজের নিচে। সেখানে আমি তোমাকে ভালোবাসি রোদ, এই লেখাটা স্পষ্ট ছিল। শীতল বুঝতে পারল রোজা তার ভাইয়াকে ভালোবাসত, বাট তার ভাইয়া কি রোজাকে ভালোবাসত? আর রোদ কিভাবে রোজাকে ধোঁকা দিল? কি এমন করেছিল রোদ? শীতলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে এতগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে। তবে সে একটা ধারণা পেয়েছে। বোধহয় রাজ তার বোনের মৃত্যুর জন্য শীতলের ভাইয়াকে দোষী বানিয়েছে, আর রোদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই শীতলকে এভাবে কষ্ট দিয়ে যাচ্ছে। ভোর হয়েছে পুরো ডায়েরি পড়ার আগেই, তাই রুমটা লক করে শীতল নিজের রুমে যায়। রাজ এখনও ঘুমিয়ে আছে। রাজের শার্টটা ফ্লোরে পড়ে আছে। শীতল রাজকে কিছুটা লক্ষ্য করল। রাজকে একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে, অথচ এই রাজ শীতলকে ধর্ষণ করেছে আর প্রতিনিয়ত শীতলকে অপমান করেই যাচ্ছে। আবার সে নাকি শীতলকে ভালোবাসতো কখনো। শীতল বিদ্রুপের হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে রাজের 2 দিন আগে রাতে বেল্টি দিয়ে শীতলকে যেভাবে কুকুর বিড়ালের মতো মেরেছিল তার কথা ভাবছে শীতল। রাতে এত অত্যাচার করেছে যে সকালে তা কত সহজে ভুলেও গেল। কি নিষ্ঠুর দুনিয়া। সকালে রাজ রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে খেয়ে অফিসে চলে যায়। শীতল সেই সুযোগে তার মায়ের সাথে দেখা করতে গেল পার্কে। রাজ তাকে বারণ করেছে নিজের পরিবারের সাথে যোগাযোগ না রাখতে, তাই শীতল লুকিয়ে গিয়েছে দেখা করতে। রাজ জানতে পারলে তাকে যেতে দেবে না। রাজের তেমন কাজ নেই, তাই সে বাড়িতে এসে পড়ল তাড়াতাড়ি। বাড়িতে এসে শীতলকে দেখতে পায় না রাজ। রাজ বুঝতে পেরেছে শীতল তার পরিবারের কারোর সাথে দেখা করতে গিয়েছে। রাজ রেগে পুরো আগুন হয়ে গেল। কোট আর শার্ট খুলে মাথায় পানি দিল রাগ কমানোর জন্য। রাজের কথা শীতল অমান্য করেছে তা রাজ ভাবতেও পারছে না। রাজ এখন শীতলকে পেলে পুরো জবাই করবে, এতে কোনো সন্দেহ নেই। রাজ নিজের রাগ কন্ট্রোল করে ইজি চেয়ারে বসে শীতলের জন্য ওয়েট করতে লাগলো। দারোয়ানের বাড়িতে ছোট মেয়ে অসুস্থ, তাই সে ইমিডিয়েটলি বাড়িতে গিয়েছে, আর শীতল সেই সুযোগে বাইরে বের হতে পেরেছে। শীতল ভয়ে ভয়ে পার্কে গেল। শীতলের বেশ ভয় করছে, বিকজ রাজকে না জানিয়ে এখানে মায়ের সাথে দেখা করতে এসেছে সে। রাজ অনেকবার তাকে বারণ করেছে পরিবারের কারোর সাথে দেখা করতে, বাট শীতল রাজের কথা অমান্য করেছে। রাজ জানতে পারলে তাকে মেরেই ফেলবে, তাই মায়ের সাথে দেখা করেই তাড়াতাড়ি সে বাড়িতে চলে যাবে। রাজের অফিস থেকে ফেরার আগেই শীতল তার মাকে দেখতে পেয়েই জড়িয়ে ধরল। মা মেয়ে দুজনেই কাঁদছে। কেমন আছিস মা? মা বাবা কেমন আছে? ভাইয়া কেমন আছে? এখনো তোমরা আমার উপর রাগ করে আছো? আমি কি তোমাদের জন্য মারা গিয়েছি? চুপ কর শীতল, কী সব বলছিস তুই? তুই তোর বাবাকে আর ভাইকে কষ্ট দিয়েছিস। তারা তোর ওপর রেগে আছে, কিন্তু তোকে ওরা ভালোবাসে। একদিন ঠিক তোকে মেনে নেবে, দেখবি।
তাই যেন হয় মা। তোর একই অবস্থা শরীরে, রাজ কি তোর খেয়াল করে না? শীতল সত্যিটা তার মাকে জানাতে চায় না, তাই কিছু মিথ্যে বলল। তা না মা, রাজ আমাকে অনেক ভালোবাসে, সে আমার অনেক কেয়ার করে, আমার পা মাটিতেই নামতেই দেয় না। আসলে তোমাদের ছেড়ে এসছি তো, তাই এমন দেখাচ্ছে। তোমাদের জন্য মন খারাপ হয় ভীষণ। সত্যি বল, তুই রাজের সাথে সুখী আছিস? হ্যাঁ মা, আমি সুখে আছি। আমি তোকে কিছু কথা বলবো মা। আমাদের সোসাইটি নিয়ে চলতে হয়, তাই আমার মাথায় হাত দিয়ে বল, তুই কখনো নিজের সঙ্গে ছেড়ে আসবি না। রাজের সাথে থাকবি মৃত্যুর আগ পর্যন্ত। রাজকে স্বামীর মর্যাদা দিবি সব সময়। বাঙালি মেয়েদের একবার বিয়ে হয়, তাই জীবন দিয়ে হলেও সেটা টিকিয়ে রাখবি। তোর বাবার কাছে সম্মান আগে, তুই একবার তার সম্মান নষ্ট করেছিস, কিন্তু তার কখনো করবি না, তাহলে তোর বাবা আর বেঁচে থাকবে না। শীতল স্তব্ধ হয়ে গেল মায়ের কথা শুনে। মা এসব কী বলছে? সে কিভাবে রাজের মতো অমানুষের সাথে সারা জীবন থাকবে? শীতল সিএনজি নিয়ে আসার পথে তার মায়ের বলা কথাগুলো নিয়ে ভাবছে। সে ভেবেছিল সব রহস্য জেনে রাজের সব ভুল ভাঙিয়ে তার জীবন থেকে চলে যাবে বহু দূরে। রাজ যে কারণে হোক তার সাথে অন্যায় করেছে, এই জঘন্য অন্যায়ের কোনো ক্ষমা নেই।